আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নতুন আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ইস্যুর জাবেদা এবং লভ্যাংশ প্রদানের জাবেদা শিখব। তাহলে আমাদের অ্যাডমিশন এবং এইচএসসি দুইটা ক্ষেত্রেই আমাদের যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ইস্যু এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা শিখব কিভাবে যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ইস্যুর জাবেদা এবং লভ্যাংশ প্রদানের জাবেদা খুব সহজে করা যায়। আশা করি এই ক্লাসটা সম্পূর্ণ দেখলে আমরা যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ইস্যু এবং লভ্যাংশ সংক্রান্ত যে কোনো জাবেদা আসলে আমরা খুব সহজে শেষ করতে পারবো ইনশাল্লাহ। তাহলে চলো ক্লাসটা শুরু করি। আমরা জানি যৌথ মূলধনী কোম্পানি তাদের মূলধন সংগ্রহ করে শেয়ার ইস্যুর মাধ্যমে বা শেয়ার বিক্রির মাধ্যমে, এবং শেয়ার হোল্ডারদের নির্দিষ্ট সময়ে লভ্যাংশ প্রদান করা হয়। এই লভ্যাংশ প্রদান করা হয়েছে দুই ভাবে, একটা হচ্ছে নগদ লভ্যাংশ, একটা হচ্ছে বোনাস শেয়ার। লভ্যাংশ প্রদান করা হয় কয় ভাবে? দুই ভাবে, একটা হচ্ছে নগদ লভ্যাংশ, একটা হচ্ছে বোনাস শেয়ার। নগদ লভ্যাংশ, নগদ লভ্যাংশ, আর একটা কি? বোনাস শেয়ার। বোনাস শেয়ার বা স্টক লভ্যাংশ, এটাকে বলে বোনাস শেয়ার। এর আরেকটা নাম হচ্ছে স্টক লভ্যাংশ। তাহলে কি বলছি? লভ্যাংশ প্রদান করা হয়েছে দুই ভাবে, একটা হচ্ছে নগদ লভ্যাংশ, একটা হচ্ছে বোনাস শেয়ার বা স্টক লভ্যাংশ। নগদ লভ্যাংশ প্রদানের সময় জাবেদা দিতে হয় দুইটা তারিখে, একটা হচ্ছে নগদ লভ্যাংশ ঘোষণার সময়, আর একটা হচ্ছে নগদ লভ্যাংশ প্রদানের সময়। তাহলে কি কি তারিখ? একটা হচ্ছে নগদ লভ্যাংশ ঘোষণা, নগদ লভ্যাংশ ঘোষণা, আর একটা হচ্ছে ঘোষণাকৃত লভ্যাংশ পরিশোধ। ঘোষণাকৃত লভ্যাংশ পরিশোধ। পরীক্ষায় প্রশ্ন আসবে নগদ লভ্যাংশের ক্ষেত্রে জাবেদা দিতে হয় কয়টা তারিখে বা কয় দিন? 2 দিন বা 2টা তারিখে। কি কি? একটা হচ্ছে নগদ লভ্যাংশ ঘোষণার দিন এবং ঘোষণাকৃত লভ্যাংশ পরিশোধের দিন। এবার আমরা শিখবো নগদ লভ্যাংশ ঘোষণার জাবেদা কি। তাহলে নগদ লভ্যাংশ কি করছে ভাই? ঘোষণা করছে। তাহলে লভ্যাংশ যদি ঘোষণা করা হয়, লভ্যাংশ ঘোষণা করলে আমাদের জমাকৃত মুনাফা হ্রাস পায়। জমাকৃত মুনাফা বা সংরক্ষিত মুনাফা হ্রাস পায়। আমাদের মনে রাখতে হবে লভ্যাংশ ঘোষণা বা লভ্যাংশ পরিশোধ, এটার সময় কি হয়? জমাকৃত মুনাফা বা সংরক্ষিত মুনাফা কি হয়? হ্রাস পায়। এটা খুবই ইম্পর্টেন্ট লভ্যাংশ প্রদানের জাবেদার ক্ষেত্রে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যখন লভ্যাংশ ঘোষণা করা হয় বা লভ্যাংশ পরিশোধ করা হয়, তখন কোনটা হ্রাস পায়? জমাকৃত মুনাফা হ্রাস পায় বা সংরক্ষিত মুনাফা হ্রাস পায়। তার মানে লভ্যাংশ প্রদান করা হয় কোথা থেকে? জমাকৃত মুনাফা থেকে বা সংরক্ষিত মুনাফা থেকে। এখন কথা হচ্ছে জমাকৃত মুনাফা বা সংরক্ষিত মুনাফা এটা কি? জমাকৃত মুনাফা বা সংরক্ষিত মুনাফা হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ। কিসের অংশ? মালিকানা সত্ত্বের অংশ। অর্থাৎ যদি জমাকৃত মুনাফা যদি হ্রাস পায় তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, এবং জমাকৃত মুনাফা যদি বৃদ্ধি পায় তাহলে কোনটা বৃদ্ধি পাবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এখন যদি আমি কি বলছি, প্রথম জাবেদা কোনটা? নগদ লভ্যাংশ ঘোষণার জাবেদা। কোন জাবেদা? নগদ লভ্যাংশ ঘোষণার জাবেদা। নগদ লভ্যাংশ ঘোষণা। তাহলে ভাইয়া নগদ লভ্যাংশ ঘোষণার জাবেদা কি হবে? আমি লভ্যাংশ ঘোষণা করছি, মানে লভ্যাংশ দিব এটা ঘোষণা করছি, এখনো কি লভ্যাংশ পরিশোধ করি নাই। লভ্যাংশ পরিশোধ করছি? করি নাই। তাহলে যখন লভ্যাংশ ঘোষণা করছি তার মানে কি? আমার দায় বৃদ্ধি পাইছে। আমি যতক্ষণ পর্যন্ত না এই ঘোষিত লভ্যাংশ প্রদান করব ততক্ষণ পর্যন্ত কোনটা বৃদ্ধি পাইছে? দায় বৃদ্ধি পাইছে। অর্থাৎ যদি নগদ লভ্যাংশ ঘোষণা করা হয় তাহলে জাবেদা কি হবে? জাবেদা হবে, আমি বলছি লভ্যাংশ যদি ঘোষণা করা হয় তাহলে কোনটা বৃদ্ধি পায়? লভ্যাংশ কিসের সাথে সম্পৃক্ত? জমাকৃত মুনাফা বা সংরক্ষিত মুনাফার সাথে। অর্থাৎ লভ্যাংশ যদি ঘোষণা করা হয় বা ঘোষণাকৃত লভ্যাংশ পরিশোধ করা হয়, কোনটা হ্রাস পাবে? জমাকৃত মুনাফা হ্রাস পাবে। অর্থাৎ যখন লভ্যাংশ ঘোষণা করছি তাহলে কি হবে? জমাকৃত মুনাফা হবে ডেবিট। জমাকৃত মুনাফা। তাহলে জমাকৃত মুনাফা কি হবে ভাইয়া? ডেবিট হবে। জমাকৃত মুনাফা ডেবিট। এবার ক্রেডিট হবে কোনটা? আমি লভ্যাংশ যখন ঘোষণা করছি তাহলে কি বৃদ্ধি পাইছে? দায় বৃদ্ধি পাইছে। লভ্যাংশ ঘোষণা করলে কি বৃদ্ধি পায়? দায় বৃদ্ধি পায়। অর্থাৎ যখন পরিশোধ করি নাই, আমি প্রতিশ্রুতি দিয়েছি যে লভ্যাংশ দিব, কিন্তু এখনো কি লভ্যাংশ পরিশোধ করছি? করি নাই। যতক্ষণ পর্যন্ত না এই প্রতিশ্রুত লভ্যাংশ প্রদান করবো ততক্ষণ পর্যন্ত আমার কি বৃদ্ধি পাবে? দায় বৃদ্ধি পাবে। তার মানে এখানে হবে কি? জমাকৃত মুনাফা ডেবিট এবং প্রদেয় লভ্যাংশ। কোন লভ্যাংশ? প্রদেয় লভ্যাংশ। প্রদেয় লভ্যাংশ ক্রেডিট। তার মানে এইখান থেকে কোশ্চেন আসবে, এইখান থেকে কোশ্চেন আসবে যদি লভ্যাংশ ঘোষণা করা হয় তাহলে হিসাব সমীকরণে কি পরিবর্তন হয়? লভ্যাংশ ঘোষণা করলে হিসাব সমীকরণের কি পরিবর্তন হয়? তার মানে জমাকৃত মুনাফা কিসের অংশ বলছি ভাইয়া?
ওইর অংশ মালিকানা সত্ত্বের অংশ মানে কি জমাকৃত মুনাফা ডেবিট, তার মানে মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে ওই মাইনাস এবার প্রদেয় লভ্যাংশ কি, তাহলে প্রদেয় লভ্যাংশ, প্রদেয় কি দায়, তাহলে মানে কি দায় বৃদ্ধি পাইছে, তার মানে হচ্ছে এল প্লাস। তাহলে এইখান থেকে যদি কোশ্চেন আসে যদি নগদ লভ্যাংশ ঘোষণা করা হয় তাহলে হিসাব সমীকরণে কি পরিবর্তন হবে, তাহলে কি পরিবর্তন হবে ওই মাইনাস এবং এল প্লাস, তার মানে হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে এবং দায় বৃদ্ধি পাচ্ছে। এখন ভাইয়ের কথা হচ্ছে যদি এই ঘোষিত লভ্যাংশ পূর্বে ঘোষিত লভ্যাংশ যদি পরিশোধ করা হয়, পূর্বে ঘোষিত লভ্যাংশ যদি পরিশোধ করা হয় মানে ঘোষণাকৃত লভ্যাংশ পরিশোধ, ঘোষণাকৃত লভ্যাংশ পরিশোধ, তাহলে ভাই ঘোষণাকৃত লভ্যাংশ পরিশোধ, আগে যে লভ্যাংশটা আমি ঘোষণা করছিলাম সেটা এখন পরিশোধ করব, তাহলে সেটা যদি পরিশোধ করি তাহলে কি হবে, প্রথমে বুঝতে পারবে কোন ধরনের লভ্যাংশ, নগদ লভ্যাংশ, কি লভ্যাংশ, নগদ লভ্যাংশ। ঘোষণাকৃত লভ্যাংশ যদি প্রদান করি, ঘোষণাকৃত লভ্যাংশ যদি প্রদান করি তার মানে কি নগদ লভ্যাংশ মানে কি নগদ টাকা প্রদান করতেছি, আমি কি প্রদান করতেছি, নগদ টাকা প্রদান করতেছি, যেহেতু নগদ লভ্যাংশ তার মানে কি নগদ টাকা আমার কাছে চলে যাবে, নগদ টাকা কি হবে চলে যাবে, তার মানে কি নগদ হ্রাস পাবে, তার মানে নগদান হিসাব 8, নগদান হিসাব কি 8। এবার ডেবিট হবে কোনটা, ডেবিট কোনটা হবে, আগে আমি যখন লভ্যাংশ ঘোষণা দিয়েছিলাম বা প্রতিশ্রুতি দিয়েছিলাম লভ্যাংশ প্রদান করব তখন কি হয়েছিল, আমার দায় বৃদ্ধি পেয়েছিল, দায় কি হয়েছিল বৃদ্ধি পেয়েছিল। এখন যদি সেই লভ্যাংশ যদি আমি প্রদান করি তাহলে কি হবে, দায় হ্রাস পাবে, কি হবে দায় হ্রাস পাবে, তার মানে কি জাবেদা হবে কি, জাবেদা হচ্ছে নগদ প্রদেয় লভ্যাংশ, প্রদেয় লভ্যাংশ ডেবিট, প্রদেয় লভ্যাংশ ডেবিট এবং নগদান হিসাব 8, নগদান হিসাব 8। তাহলে কি হিসেবে প্রদেয় লভ্যাংশ ডেবিট তার মানে হচ্ছে এল মাইনাস, তার মানে কি এল মাইনাস এবং এ মাইনাস। তাহলে যদি ঘোষণাকৃত লভ্যাংশ পরিশোধ করা হয়, ঘোষণাকৃত নগদ লভ্যাংশ যদি পরিশোধ করা হয় তাহলে কি হবে, দায় হ্রাস পায় এবং সম্পদ হ্রাস পায়। যদি সংক্ষেপে বলি লভ্যাংশ পরিশোধ করা হয় দুই ভাবে, একটা হচ্ছে নগদ লভ্যাংশ, একটা হচ্ছে বোনাস শেয়ার বা স্টক লভ্যাংশ। নগদ লভ্যাংশ প্রদান করা হয় দুই ভাবে, একটা হচ্ছে নগদ লভ্যাংশ ঘোষণা এবং নগদ লভ্যাংশ পরিশোধ। জাবেদা দেওয়া হয় কয় তারিখে, দুইটা তারিখে, একটা হচ্ছে নগদ লভ্যাংশ ঘোষণার তারিখে, একটা হচ্ছে নগদ লভ্যাংশ পরিশোধের তারিখে, এমসিকিউতে আসবে। এবং নগদ লভ্যাংশ ঘোষণার সময় জাবেদা কি হবে, নগদ লভ্যাংশ ঘোষণা করছি মানে কি লভ্যাংশ যে দিব এটা প্রতিশ্রুতি দিছি, তার মানে দায় বৃদ্ধি পাইছে। এবং লভ্যাংশ প্রদান করা হয় কোথা থেকে, আমি তোকে বলছি লভ্যাংশ প্রদান করা হয় জমাকৃত মুনাফা বা সংরক্ষিত মুনাফা থেকে, এবং জমাকৃত মুনাফা বা সংরক্ষিত মুনাফা কিসের অংশ, মালিকানা সত্ত্বের অংশ। তাহলে যখন আমি লভ্যাংশ ঘোষণা করতেছি তাহলে কি হচ্ছে, দায় বৃদ্ধি পাচ্ছে, তাহলে দায় বৃদ্ধি যদি পায় তাহলে কি হবে, প্রদত্ত লভ্যাংশ কেট হবে এবং জমাকৃত মুনাফা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে মানে কি ওই মাইনাস, তাহলে হিসাব সমীকরণ কি পরিবর্তন হচ্ছে, ওই মাইনাস এবং এল প্লাস, ওই মাইনাস এবং এল প্লাস। এবার আসো যদি ঘোষিত লভ্যাংশ, পূর্বে ঘোষিত লভ্যাংশ বা প্রতিশ্রুত লভ্যাংশ যদি পরিশোধ করা হয় তাহলে সেই ক্ষেত্রে জাবেদা কি হবে, সেই ক্ষেত্রে জাবেদা হবে লভ্যাংশ পরিশোধ করতেছি, তার মানে কি নগদ লভ্যাংশ পরিশোধ করতেছি, তার মানে নগদ টাকা আমার কাছে কি হচ্ছে, নগদ টাকা কি হচ্ছে চলে যাচ্ছে, তার মানে কি নগদান হিসাব 8, নগদান হিসাব কি হবে 8। এবং এবং হ্রাস পাচ্ছে কোনটা, আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যখন আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তখন দায় বৃদ্ধি পেয়েছিল, এখন যেটা প্রতিশ্রুত লভ্যাংশ যখন পরিশোধ করতেছি তার মানে কি হবে, দায় হ্রাস পাবে, তাহলে প্রদেয় লভ্যাংশ ডেবিট হবে। তার মানে হিসাব সমীকরণে কি পরিবর্তন হচ্ছে, এল মাইনাস হচ্ছে এবং কি হচ্ছে এ মাইনাস হচ্ছে, তাহলে হিসাব সমীকরণে সম্পদ হ্রাস পায় এবং দায় হ্রাস পায়। এত সময় আমরা শিখলাম যে নগদ লভ্যাংশ প্রদান করা হলে জাবেদা কি হবে বা হিসাব সমীকরণে কি পরিবর্তন হয়। এখন আমরা দেখব বোনাস শেয়ার বা স্টক লভ্যাংশ যদি প্রদান করা হয় তাহলে সেই ক্ষেত্রে হিসাব সমীকরণে কি পরিবর্তন হয় বা এই স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ারের জাবেদা কি। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট 100 স্টার মার্ক দাও, এইখান থেকে কোশ্চেন আসবে, যে কোনো বিশ্ববিদ্যালয় ঢাবি, রাবি, চট্টগ্রাম, জিএসটি যে কোনো জায়গায় কোশ্চেন একটা আসবেই এই শেয়ার ইস্যু থেকে, এই শেয়ার ইস্যু থেকে কোশ্চেন একটা আসবে। এবং এর ভিতর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বোনাস শেয়ার বা স্টক লভ্যাংশ, সব থেকে ইম্পর্টেন্ট বোনাস শেয়ার বা স্টক লভ্যাংশ। তাহলে বোনাস শেয়ার বা স্টক লভ্যাংশ প্রদান করা হলে হিসাব সমীকরণে কি পরিবর্তন হয়। আমরা এর আগে নগদ লভ্যাংশের ক্ষেত্রে একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে নগদ লভ্যাংশ প্রদান করা হোক বা নগদ লভ্যাংশ ঘোষণা করা হোক কোনটা হ্রাস পায়, জমাকৃত মুনাফা হ্রাস পায়। এবং শেয়ার যদি ইস্যু করা হয়, আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের, শেয়ার যদি ইস্যু করা হয় তাহলে শেয়ার মূলধন বৃদ্ধি পায়। শেয়ার ইস্যু করলে কি হয়, শেয়ার মূলধন বৃদ্ধি পায় পৃথিবীর যে কোনো কারণে,
পৃথিবীর যে কোনো কারণে যদি শেয়ার ইস্যু করা হয় বা শেয়ার বিক্রি করা হয় তাহলে কোনটা বৃদ্ধি পাবে? শেয়ার মূলধন বৃদ্ধি পাবে। মানে শেয়ার মূলধন কিসের অংশ? মালিকানা সত্ত্বের অংশ। জমাকৃত মুনাফা কিসের অংশ? মালিকানা সত্ত্বের অংশ। শেয়ার মূলধন যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? 8 হবে। তাহলে ভাই আমরা যে শিখবো বোনাস শেয়ার ইস্যুর জাবেদা কি? বোনাস শেয়ার ইস্যু। তাহলে বোনাস শেয়ার ইস্যুর জাবেদা কি এবং বোনাস শেয়ারের ফলে হিসাব সমীকরণে কি পরিবর্তন হয় বা কোম্পানির আর্থিক অবস্থার কি পরিবর্তন হয়? তাহলে বোনাস শেয়ারের জাবেদা কি? ভাই বলছে কি শেয়ার ইস্যু করছে। কি করছে? শেয়ার ইস্যু করছে। আমি কি বলছি? পৃথিবীতে যে কোনো কারণে শেয়ার ইস্যু করা হোক না কেন বৃদ্ধি পাবে কোনটা? শেয়ার মূলধন বৃদ্ধি পায়। তাহলে বোনাস শেয়ার যখন ইস্যু করছে তাহলে আমি কি বলছি ভাই? শেয়ার ইস্যু করলে শেয়ার মূলধন বৃদ্ধি পায়। তাহলে শেয়ার মূলধন যদি বৃদ্ধি পায় তাহলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আগে বসাবো এটা শেয়ার মূলধন তাহলে শেয়ার মূলধন হিসাব কি? ক্রেডিট। শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এবার কি ডেবিট হবে কোনটা? তাহলে বলছে কি বোনাস শেয়ার ইস্যু। তাহলে বোনাস শেয়ার ইস্যু করার হলে কি হবে? বলছিল শেয়ার ইস্যু করলে কোনটা বৃদ্ধি পায়? শেয়ার মূলধন বৃদ্ধি পায়। পৃথিবীর যে কোনো কারণেই শেয়ার ইস্যু করা হোক না কেন শেয়ার মূলধন কি হয়? বৃদ্ধি পায়। তাহলে এইখানে আমরা কি করছি? শেয়ার মূলধনে বৃদ্ধি করছি। এবার শেয়ার মূলধন কি হয়েছে? ক্রেডিট হয়েছে। এখন কথা হচ্ছে ডেবিট কি হবে? ডেবিটে কোনটা যাবে? আমরা বলছিলাম ভাইয়া লভ্যাংশ প্রদান করা হয় দুই ভাবে, একটা হচ্ছে নগদ লভ্যাংশ, একটা হচ্ছে বোনাস শেয়ার। নগদ লভ্যাংশ কি? যদি কোম্পানির মুনাফা হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে নগদ টাকা দিচ্ছে। তুমি যে শেয়ার ক্রয় করছো সেইখান থেকে কি নগদ টাকা দিচ্ছে কোম্পানি। কিন্তু বোনাস শেয়ার কখন দেয়? যখন কোম্পানির প্রফিট হয় না বা নগদ টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি কোম্পানি থাকে না তখন কি করে? বোনাস শেয়ার ইস্যু করে দেন। এই বোনাস শেয়ারটা একটা লভ্যাংশ। বোনাস শেয়ার কি? একটা লভ্যাংশ। আর আমি বলছিলাম লভ্যাংশ যখন প্রদান করা হয় তখন জমাকৃত মুনাফা হ্রাস পায়। লভ্যাংশ প্রদান করলে কি হয়? জমাকৃত মুনাফা হ্রাস পায়। অর্থাৎ যখন তাহলে এই যে নগদ লভ্যাংশ প্রদান করুক বা বোনাস শেয়ার প্রদান করুক, যেটাই প্রদান করুক না কেন হ্রাস পাবে কোনটা? জমাকৃত মুনাফা। এবং আমি বলছি শেয়ার ইস্যু করলে শেয়ার মূলধন কি হয়? বৃদ্ধি পায়। তাহলে যখনই আমি বোনাস শেয়ার ইস্যু করছি সেই জন্য আমাদের কি হয়েছে? শেয়ার মূলধন বৃদ্ধি পাইছে। যখন শেয়ার ইস্যু করছি তখন কি হয়েছে? শেয়ার মূলধন বৃদ্ধি পাইছে। এবার যখন এটা লভ্যাংশ, যখন এটা নগদ লভ্যাংশ প্রদান করতেছে তাহলে কি হবে? জমাকৃত মুনাফা হ্রাস পাবে। অর্থাৎ কি? জমাকৃত মুনাফা ডেবিট। জমাকৃত মুনাফা জমাকৃত মুনাফা কি হবে? ডেবিট হবে। তাহলে জমাকৃত মুনাফা যদি ডেবিট হয় তাহলে হিসাব সমীকরণে কি পরিবর্তন হবে? আমি বলছিলাম জমাকৃত মুনাফা কিসের অংশ? মালিকানা সত্ত্বের অংশ। মানে কি? ওই মাইনাস এবং শেয়ার মূলধন কি হয়েছে? বৃদ্ধি পাইছে। তাহলে শেয়ার মূলধন বৃদ্ধি মানে কি? ওই প্লাস। তাহলে কি হচ্ছে? একটা প্লাস হচ্ছে একটা মাইনাস হচ্ছে, মানে কি প্লাস মাইনাসে কাটা। অর্থাৎ যদি বোনাস শেয়ার ইস্যু করা হয় তাহলে মালিকানা সত্ত্বর কি পরিবর্তন হয়? অপরিবর্তিত থাকে। মালিকানা সত্ত্বর কি পরিবর্তিত হয়? অপরিবর্তিত থাকে। আবার বলি বোনাস শেয়ারের ক্ষেত্রে আমি বলছিলাম যদি লভ্যাংশ প্রদান করা হয় তাহলে জমাকৃত মুনাফা হ্রাস পায় এবং যদি শেয়ার ইস্যু করা হয় তাহলে শেয়ার মূলধন বৃদ্ধি পায়। এই দুইটা কথা মনে রাখলে এই অধ্যায়ের কোনো অঙ্কের সমস্যা হবে না বা কোনো জাবেদাই সমস্যা হবে না। তাহলে জমাকৃত মুনাফা যখন আমি বোনাস শেয়ার ইস্যু করতেছি তাহলে শেয়ার মূলধন ক্রেডিট হচ্ছে এবং যেহেতু আমি লভ্যাংশ প্রদান করা হয় দুইভাবে, একটা হচ্ছে নগদ লভ্যাংশ, একটা হচ্ছে বোনাস শেয়ার। যেহেতু বোনাস শেয়ারও লভ্যাংশর নগদ টাকার বিপরীতে শেয়ার দিচ্ছি সেহেতু কি এটাও একটা লভ্যাংশ। আর আমি বলছিলাম লভ্যাংশ প্রদান করলেই জমাকৃত মুনাফা হ্রাস পাবে। সেহেতু কি হবে? জমাকৃত মুনাফা ডেবিট হবে এবং কি হবে? শেয়ার মূলধন ক্রেডিট হবে। তাহলে কি হবে? মালিকানা সত্ত্ব অপরিবর্তিত থাকবে। কারণ হচ্ছে জমাকৃত মুনাফা ডেবিট হচ্ছে এবং শেয়ার মূলধন কি হচ্ছে? ক্রেডিট হচ্ছে। শেয়ার ইস্যুর আর যে জাবেদাগুলো আছে, যদি ভাইয়া বলা হয় ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু, কিসের জন্য? ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু। ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু। কি কারণে শেয়ার ইস্যু করতেছি এটা বড় কথা না। কথা হচ্ছে আমি বলছি যদি শেয়ার ইস্যু করা হয় পৃথিবীর যে কোনো কারণে শেয়ার ইস্যু করলে কোনটা বৃদ্ধি পাবে? শেয়ার মূলধন বৃদ্ধি পাবে। অর্থাৎ হচ্ছে এখানে কি হবে? শেয়ার মূলধন ক্রেডিট। শেয়ার মূলধন কি হবে? ক্রেডিট। শেয়ার মূলধন ক্রেডিট। এবার কি করছে? ঋণ পরিশোধ করছে। কি করছে? ঋণ পরিশোধ করছে। তাহলে ঋণ পরিশোধ করলে কি হবে? দায় হ্রাস পাবে। ঋণ পরিশোধ করলে দায় হ্রাস পাবে। তাহলে ঋণ হিসাব ডেবিট।
তাহলে যদি ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু করে তাহলে কি হবে ভাইয়া? ঋণ হিসাব ডেবিট হবে, শেয়ার মূলধন কি হবে? ক্রেডিট হবে। মালিকানা সূত্রে কি পরিবর্তন হবে? এল মাইনাস এবং ওই প্লাস, এল মাইনাস এবং ওই প্লাস। যদি বলা হয় বিয়ে করার জন্য শেয়ার ইস্যু, বিয়ে করার জন্য শেয়ার ইস্যু, বিয়ে করার জন্য শেয়ার ইস্যু, তাহলে বলছে কি পৃথিবীর যে কোনো কারণে শেয়ার ইস্যু করলে কি হবে? শেয়ার মূলধন বৃদ্ধি পাবে। আগে বসাও শেয়ার মূলধন, শেয়ার মূলধন, শেয়ার মূলধন কি হবে? ক্রেডিট। এবং কিসের জন্য শেয়ার ইস্যু করছি? বিয়ে করার জন্য, তাহলে বিয়ে হিসাব ডেবিট, বিয়ে হিসাব ডেবিট। মানে শেয়ার যদি ইস্যু করা হয়, পৃথিবীর যে কোনো কারণে যদি শেয়ার ইস্যু করা হয় তাহলে শেয়ার মূলধনের ক্রেডিট করব এবং যেটার জন্য করা হয়েছে সেটা ডেবিট করব। কি বলছি? পৃথিবীর যে কোনো কারণে যদি শেয়ার ইস্যু করা হয় তাহলে শেয়ার মূলধনকে ক্রেডিট করব এবং যেটার জন্য শেয়ার ইস্যু করা হয়েছে, যেটার জন্য শেয়ার ইস্যু করা হয়েছে সেটাকে কি করব? ডেবিট করব। আরো আসতে পারে ভূমি ক্রয়ের জন্য শেয়ার ইস্যু, তাহলে ভূমি ক্রয়ের জন্য শেয়ার ইস্যু হলে কি হবে ভাইয়া? ভূমি হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। যদি বলা হয় ছাগল কেনার জন্য শেয়ার ইস্যু তাহলে কি হবে? ছাগল হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। যদি বলে প্রেম করার জন্য শেয়ার ইস্যু তাহলে কি হবে? প্রেম হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এক কথায় পৃথিবীতে যে কোনো কারণে যদি শেয়ার ইস্যু করা হয় তাহলে শেয়ার মূলধন হবে ক্রেডিট, আর হবে কি ওই অপোজিট সাইডে যেটার জন্য করা হবে সেটা হবে ডেবিট। এবার আসো শেয়ার বা বন্ড যদি ক্রয় করা হয় তাহলে সেক্ষেত্রে যাবে কি হবে? আমার কোম্পানি যদি বন্ড বিক্রয় করে তাহলে সেটা আমার জন্য দায়। আমার কোম্পানি বন্ড বিক্রয় করতেছে বা বন্ড ইস্যু করতেছে মানে কি আমি করতেছি, তাহলে ওটা আমার জন্য কি? দায়। কিন্তু আমি যদি অন্য কোম্পানির বন্ড বা শেয়ার ক্রয় করি তাহলে সেটা আমার জন্য কি? সম্পদ। বন্ড যদিও এইখানে অনেকে ভুল করবে, যদি বলে বন্ড ক্রয় করা হলো এর জাবেদা কি, তাহলে কি হবে? অনেকে বন্ড, আমরা জানি বন্ড ঋণপত্র, তাহলে কি হবে? বন্ডে ক্রেডিট করবে। কিন্তু না, আমাদের মনে রাখতে হবে আমি যখন অন্য কোম্পানির বন্ড বা শেয়ার যখন আমি ক্রয় করব তখন সেটা আমার জন্য সম্পদ। মানে কি বন্ড হিসাব ডেবিট, আর যদি নগদে ক্রয় করি নগদের হিসাব ক্রেডিট, আর যদি ব্যাংকের মাধ্যমে ক্রয় করি তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে যদি শেয়ার বা বন্ড যেটাই ক্রয় করা হোক না কেন তাহলে সেটা কি? আমার জন্য সম্পদ। কখন? যখন আমি অন্য কোম্পানির বন্ড বা শেয়ার ক্রয় করব তখন। তাহলে কি হবে? বন্ড বা শেয়ার হিসাব কি হবে? ডেবিট। এবং কি বলছে? নগদান হিসাব ক্রেডিট, নগদ বা ব্যাংক হিসাব, নগদ বা ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট হবে। তাহলে হিসাব সমীকরণে কি পরিবর্তন হবে? এ প্লাস এ মাইনাস। আশা করি এই শেয়ার ইস্যু থেকে লভ্যাংশ ঘোষণার জাবেদা বা শেয়ার ইস্যুর জাবেদা যে জাবেদাই আসুক না কেন, এসএসসি লাইফ বা অ্যাডমিশন লাইফে আমরা ভুল করবো না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাই।